ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি ও লেনদেনের পরিমাণ দেওয়া থাকলে কিভাবে দাম স্তর নির্ণয় করা হয় এই বিষয়টি আজকে দেখব। এবং সেখান থেকে কোনো একটি উপাদানের পরিমাণ যদি পরিবর্তন করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা উদ্দীপক লিখেছি। উদ্দীপকে কোনো একটি দেশে বিহিত মুদ্রার পরিমাণ 400, বিহিত মুদ্রার প্রচলন গতি 20, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ 500 এবং তার প্রচলন গতি 16 এবং উক্ত সময়ে মোট লেনদেনের পরিমাণ দেওয়া আছে 200। প্রথমে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে উল্লেখিত দেশের দাম স্তর নির্ণয় করো। আবার দ্বিতীয়ত প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে যদি অন্যান্য অবস্থা স্থির রেখে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হয় তবে অর্থের মূল্যের পরিবর্তনের ফলাফলটি ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যে বিহিত মুদ্রার পরিমাণ 400 এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ 500 দেওয়া আছে, এই দুইটা পরিবর্তন করে দ্বিগুণ করা হলে এবং অন্যান্য অবস্থা যদি স্থির রাখা হয় সেই ক্ষেত্রে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাবটা পড়বে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা জানি ফিশারের বিনিময় সূত্র অনুসারে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য হয় অর্ধেক। অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীত। যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়বে, তার মানে দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য অবশ্যই অর্ধেক হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা উদ্দীপকের মাধ্যমে যেভাবে উত্তর করতে হয় ঠিক সেভাবে আমরা এখন লিখি। তাহলে এখানে উদ্দীপকে উল্লেখিত দেশের দাম স্তর নির্ণয় করা, এই প্রশ্নটি প্রথমে আমরা সমাধান করি। তাহলে আমরা প্রথমে লিখব উদ্দীপক হতে প্রাপ্ত বিহিত মুদ্রার পরিমাণ। যেহেতু এখানে প্রথমে বিহিত মুদ্রার পরিমাণ দেওয়া হয়েছে 400, তাহলে আমরা লিখব বিহিত মুদ্রার পরিমাণ। তবে খেয়াল রাখতে হবে বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ এবং তার প্রচলন গতি বা লেনদেনের পরিমাণকে কি দ্বারা প্রকাশ করে সেটাও আমাদেরকে লিখে দিতে হবে। এখানে উদ্দীপকে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা হয় নাই, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা লিখি বিহিত মুদ্রার পরিমাণ এম দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এম ইজ ইকুয়াল টু 400। বিহিত মুদ্রার প্রচলন গতি, প্রচলন গতিকে প্রকাশ করা হয় বি দিয়ে, ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20। তারপরে দেওয়া আছে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, তাহলে আমরা লিখব ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ। ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণকে প্রকাশ করে এম প্রাইম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 500। এটা প্রাইমও ব্যবহার করা যায় অথবা M1, আমরা এম প্রাইমও ব্যবহার করতে পারি অথবা M1ও ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করব। আমরা এম প্রাইম ব্যবহার করলাম। এবার লিখব ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি বি প্রাইম, প্রচলন গতিকে বি দিয়ে প্রকাশ করা হয়, বি প্রাইম হবে এটা 16। এবং লেনদেনের পরিমাণ লাস্টে দেওয়া আছে মোট লেনদেনের পরিমাণ, তাহলে আমরা লিখব মোট লেনদেনের পরিমাণ। মোট লেনদেনের পরিমাণ অথবা এটাকে আবার বাণিজ্যের পরিমাণও বলা হয়, টি দিয়ে প্রকাশ করে, তাহলে টি ইজ ইকুয়াল টু 200। তাহলে এই যে উদ্দীপক, এই উদ্দীপক থেকে আমরা বুঝতে পারলাম যে বিহিত মুদ্রার পরিমাণকে এম, বিহিত মুদ্রার প্রচলন গতিকে বি এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণকে এম প্রাইম অথবা M1 এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতিকে বি প্রাইম দিয়ে প্রকাশ করা হয় এবং লেনদেনের পরিমাণকে টি দিয়ে প্রকাশ করা হয়। লেনদেনের পরিমাণের আরেকটা নাম হচ্ছে বাণিজ্যের পরিমাণ, এই কথাটিও লেখা থাকতে পারে। তাহলে প্রথমে যদি কখনো দাম স্তর নির্ণয় করতে বলে অবশ্যই আমাদেরকে এই যে 5টা বিষয় এখানে লিখেছি আমরা, এই 5টা বিষয়কে নির্ধারণ করতে হবে। এখন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব যেটা ফিশারের বিনিময় সমীকরণ নামে পরিচিত। তাহলে আমরা লিখব, আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ পি টি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। প্রথমে আমরা ফিশারের বিনিময় সমীকরণ এই যে এতটুকু লিখেছি এটা লিখব। যেহেতু আমাদেরকে দাম স্তর নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দাম স্তরের পি রাখবো, তাহলে এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই এইটিটা ইন্টু অবস্থা আছে ভাগ হয়ে যাবে। এখানে আমরা এখন সরাসরি মান বসিয়ে দেবো। এম এর মান দেওয়া আছে 400, তাহলে লিখবো 400 ইন্টু বি এর মান দেওয়া আছে 20, তাহলে লিখবো 20 প্লাস এম প্রাইমের মান দেওয়া আছে 500 ইন্টু বি এর মান দেওয়া, বি প্রাইমের মান দেওয়া আছে 16, তারপরে টি লেনদেনের পরিমাণ দেওয়া আছে 200। তাহলে এখন যদি আমরা 16,000 আর হচ্ছে 200, এখন যদি এটা কাটাকাটি করি তাহলে কত আসে 0 0 0 0, 80 দুগুণে 160, তাহলে 80, তাহলে 80। অতএব
পি ইজ ইকুয়াল টু কত আসলো 80। তাহলে আমাদের নির্ণয় দাম স্তর 80 নির্ধারিত হয়েছে, এটা আমরা লিখে দিতে পারি। অতএব নির্ণয় দাম স্তর, নির্ণয় দাম স্তর 80 টাকা। এখন আমরা উদ্দীপকের দ্বিতীয় প্রশ্নটি যদি দেখি, উদ্দীপকে অন্যান্য অবস্থা স্থির রেখে বিহিত মুদ্রা ও ব্যাংকশিষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে, অর্থাৎ এখানে যে আমাদের যে বিহিত মুদ্রার পরিমাণ 400 এবং ব্যাংকশিষ্ট মুদ্রার পরিমাণ 500, এই দুইটা যদি দ্বিগুণ করা হয় তাহলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? আমরা পূর্বেই বলেছি, যদি দাম স্তর বাড়ে তাহলে অর্থের মূল্যের উপর বিপরীত প্রভাব পড়ে। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তর দ্বিগুণ হয়, এবং দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য হয় অর্ধেক। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ঠিক সেই পূর্বের মতোই এখানে শুধু এই দুইটার পরিবর্তন করে দাম স্তর আবার নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেই পূর্বের মতোই লিখব উদ্দীপক হতে প্রাপ্ত। এখানে যেহেতু বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক শিষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা লিখব যদি বিহিত মুদ্রার পরিমাণ ও ব্যাংক শিষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হয়, তাহলে যেহেতু বিহিত মুদ্রার পরিমাণকে এম দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে লিখব এম ইজ ইকুয়াল টু 400 ইন্টু 2। যেহেতু দ্বিগুণ করা হচ্ছে, গুণ করে দিব। আবার ব্যাংক শিষ্টর মুদ্রার পরিমাণ ছিল এম প্রাইম ইজ ইকুয়াল টু 500, তাহলে আমরা লিখব এবং এম প্রাইম ইজ ইকুয়াল টু 500 ইন্টু 2, তাহলে এখানে গুণ করলে হয় 1000। পূর্বের মতো এখন আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ পি টি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম, বা পূর্বের মতো পি রাখবো এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। এম মান হচ্ছে এখন 800, তাহলে লিখবো 800 ইন্টু বি। বি এর মান কত ছিল? পূর্বের যেটা ছিল, পরিবর্তন হয় নাই, তাহলে 20। তাহলে লিখবো 20 প্লাস এম প্রাইম, এম প্রাইমের মান কত পেয়েছি নতুন 1000, ইন্টু এখন হচ্ছে বি প্রাইম, বি প্রাইমের মান কত দেওয়া আছে 16, তাহলে আমরা পূর্বেরটাই লিখবো, যেহেতু এটা পরিবর্তন হয় নাই, লেনদেনের পরিমাণ পূর্বেরটাই রয়ে গেছে, তাহলে আমরা লিখবো 8 দুগুণে 16, 16,000 প্লাস 16,000, নিচে হয়েছে 200। তাহলে এখন লিখবো 16 দুগুণে 32,000 বা 200। যদি আমরা কাটাকাটি করি 16 দুগুণে 32, 160, তাহলে 160, অতএব পি ইজ ইকুয়াল টু 160। তাহলে এখানে খেয়াল করেন যে বর্তমানে এখন দাম স্তর পেয়েছি কত আমরা 160। এখানে আমরা দেখতে পাই বর্তমান দাম স্তর 160 আর পূর্বের দাম স্তর ছিল 80, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পেয়েছে। যেহেতু পূর্বের তুলনায় দাম স্তর বৃদ্ধি পেয়েছে, তাহলে অর্থের মূল্যের উপর বিপরীত প্রভাব পড়বে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা লিখব অর্থাৎ পূর্বের তুলনায় দাম স্তর বেড়ে যায়, সুতরাং অর্থের মূল্য কমে যাবে। আমরা জানি অর্থের মূল্য ভেলোসিটি অফ মানি ইজ ইকুয়াল টু 1/ফি। আমরা অর্থের মূল্যের সমীকরণে এটা জানি, তাহলে এটা আমরা লিখব। এখন যদি দাম স্তর 80 হয়, অতএব ভেলোসিটি অফ মানি ইজ ইকুয়াল টু 1/80, 0.0125। আবার দাম স্তর ফি ইজ ইকুয়াল টু 160 টাকা হয়, অতএব বি এম ইজ ইকুয়াল টু 1/60, 00625। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে যদি দাম 80 টাকা হয়, তাহলে অর্থের মূল্য যেটা আসে, দাম স্তর যদি 160 টাকা হয়, তার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যদি দাম স্তর বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্য অর্ধেক হয়। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। তাহলে এই সিদ্ধান্তে এসে আমরা লিখতে পারি, সুতরাং বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে যদি দাম স্তর দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য অর্ধেক। এই বিষয়টি এখানে আলোচিত হয়েছে। আশা করি আজকের ক্লাসে সহজে আমরা বুঝতে পেরেছি কিভাবে দাম স্তর নির্ণয় করে, এবং যে কোনো একটা উপাদানের পরিমাণ যদি পরিবর্তিত হয় তাহলে সেই ক্ষেত্রে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়তে পারে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা সহজে এখান থেকে শিখতে পেরেছি। আশা করি এই ক্লাসটি সকলেরই ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।